আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম, আচ্ছা, ঐকিক নিয়ম জানার আগে আমরা এই বইয়ে যে প্রথম পেজে যেগুলো লেখা আছে সেগুলো জানার আগে কয়েকটা জিনিস জানা দরকার। এক হালি, রাজিয়া বলো তো এক হালি সমান কতটি? রাজিয়া, রাজিয়া, এক ডজন ডিম। এক হালি সমান কতটি? এক হালি সমান কতটি? ধরো বললাম এক হালি আপেল সমান কতটি আপেল, বলো। স্যার এক খালি সমান তো চারটি। হ্যাঁ, এক হালি সমান 4টি। যদি কোথাও বলা থাকে এক হালি ডিম, তার মানে আমরা বুঝে নিব এক হালি মানে 4টি। ঠিক আছে, এক হালি মানে 4টি। নাজিহা বুঝেছো? যদি বলা হয় এক হালি ডিম সমান কতটি ডিম, বলো তো কয়টা ডিম নাজিহা? নাজিহা, এক হালি ডিম সমান কতটি ডিম? স্যার আবার বলেন, হঠাৎ আসতেছে। এক হালি ডিম সমান কতটি ডিম? বলো। আচ্ছা, আর একজন নতুন আসছে, আসমা বোধহয় নাম না? হ্যাঁ, আসমা বলো তো এক হালি ডিম সমান কতটি? হ্যালো আসমা, শোনা যায়? এক হালি ডিম, এক হালি ডিম সমান কতটি? চারটি। হ্যাঁ, এটা কি ইন্দ্রনীল বললা? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক ভাই আছে। তার এবার বলো এক ডজন। বারোটি। ইন্দ্রনীল বলো না, এক ডজন। আচ্ছা, বলে দিলাম এক ডজন সমান সমান 12টি। অর্থাৎ কোথাও যদি বলা থাকে যে হচ্ছে এক ডজন ডিম, তার মানে আমরা বুঝে নিব নিব যে হচ্ছে এক ডজন ডিম মানে হচ্ছে 12টা ডিম। ঠিক আছে, এক ডজন মানে 12টা। যদি বলা হয় এক ডজন আপেল, তার মানে কয়টা আপেল? 12টি আপেল। ঠিক আছে, এইবার বলো তো এক ডজন সমান সমান কত হালি? হ্যাঁ ইন্দ্রনীল বলবা না, ইন্দ্রনীল বলবা না। ওই যে কি এক বলছেন? ডজন, এক ডজন সমান কত হালি আমাকে বলো। এটা হচ্ছে আসমা। আসমা শুনতে পাচ্ছ? এক ডজন সমান কত হালি? এক ডজন সমান সমান কত হালি? আসমা, এক ডজন, এক ডজন 4টি, এক এক ডজন ডজন তো 12টি। 12টি, এক ডজন সমান কত হালি এটা জিজ্ঞেস করেছি। এটা বলো, এক ডজন সমান কত হালি? আসমা বলো। আমরা বললাম বলতে পারছি কেন? না। দেখো একটা জিনিস দেখো, বুঝতে পারছি না। বুঝতে পারছো না? দাঁড়াও এক second। কি হলো, ঝামেলা করে কেন? হ্যাঁ, একটা জিনিস দেখো, এক হালি সমান আমরা বললাম 4টি। এক হালি সমান সমান 4টি। 4টি। আর এক ডজন সমান 12টি, তাই না আসমা? তাহলে একটা জিনিস চিন্তা করো তো, তাহলে এক ডজন সমান কত হালি? 3 হালি না? চিন্তা করো, এক জি, হালি সমান সমান 4টি, তাহলে 3 হালি সমান সমান কত? গুণ হয়ে যাবে না? 3 গুণ হবে না? তাহলে 12টি হয় না? এটা পারো। বোঝা গেছে কি? জি, বোঝা গেছে? জি, ইন্দ্রনীল বুঝেছো? তার মানে আমরা বলতে পারবো এক ডজন সমান 3 হালি। ঠিক আছে, জি। ইন্দ্রনীল বুঝেছো?
স্যার বাচ্চাদের করতাম স্যার, এগুলো করে আহ, একসময় বেশি করতাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আমাকে একটু না, এগুলো আছে তো বইয়ের প্রথমে আছে, তাই একটু দেখিয়ে নিচ্ছি, এগুলো না পারলে সমস্যা আছে। 24টি দিন সমান সমান কত হালি, এটা বলবা আসমা বলবা। 24টা ডিম সমান কত হালি, আসমা বলো তো একটু। আসমা বলো তো, 24টা ডিম সমান কত হালি? 24টা রিং করতেছি। 6 আলি। 6 হালি, হ্যাঁ এই তো সুন্দর। এবার নাজিহা বলো তো, আচ্ছা তাহলে হচ্ছে আর কত ডজন, নাজিহা বলো তো 24টা ডিম সমান কত ডজন লেখা যায়? নাজিহা 24টা ডিম সমান কত ডজন বলো। 2 ডজন। 2 ডজন, আচ্ছা ঠিক আছে। এবার আমরা ঐকিক নিয়মে প্রবেশ করব, ঐকিক নিয়মটা দেখানো শুরু করবো। দেখ বইয়ে প্রথমে একটা গল্প বলা আছে যে একটা ছোট বাচ্চা মেয়ে একদিন দোকানে গেছে, যে বলেছে যে আমাকে 1 ডজন ডিম দে। কত চেয়েছে, যে 1 ডজন ডিম চেয়েছে, 1 ডজন ডিম। তখন দোকানদার কি বলেছে, যে হচ্ছে ডিমের হালি 32 টাকা। তার মানে কত বলতো? আহ, ডিমের হালি 32 টাকা। আচ্ছা, ডিমের হালি 32 টাকা বলতে কি বুঝাই বলতো হচ্ছে, নাজিহা বলো, ডিমের হালি 32 টাকা বলতে কি বুঝাই? 1 হালি সমান কতটা, তাহলে 4টি ডিমের হালি 32। 32 টাকা। আচ্ছা, 4টা ডিমের দাম যদি, 4টি ডিমের দাম 32 টাকা, তাই না? তাহলে আমাকে বলো তো একটা ডিমের দাম কত? বাচ্চাদের অতএব অঙ্ক ভাই। হুম একটি ডিমের দাম কত, নাজিহা বলো। 4টা ডিমের দাম যদি 32 টাকা হয়, তাহলে একটা ডিমের দাম কত? 8 টাকা। কিভাবে করলাম এটা? 32 ভাগ 4 এটা লিখেছি না, এইভাবে তো হিসাব করেছি, দিয়ে 8 টাকা আসছে। আচ্ছা, 8 টাকা গেল। এখন যদি বলা হয় তাহলে একটা ডিমের দাম যদি 8 টাকা হয়, তাহলে আমাকে বলো তো 12টা ডিমের দাম কত? এটা বলো হচ্ছে, আসমা বলো 12টি ডিমের দাম কত? বা আসমা বলো 12টা ডিমের দাম কত হবে? প্রথমে বলা ছিল আমাকে কি 4টি ডিমের দাম 32 টাকা, 4টা ডিমের দাম যদি 32 টাকা হয়, তাহলে অবশ্যই একটা ডিমের দাম কম হবে। একটা ডিমের দাম কত হয় তাহলে? 8 টাকা করে। 8 এটা আমি ভাগ 8 টাকা। করলাম। হ্যাঁ, তাহলে 12টা ডিমের দাম কত? আসমা বলো তো, এবার কি হবে? কি করবো আমরা এখানে, সেটা বলো। 48 টাকা। 48 টাকা কেন, কিভাবে করলাম? এই ইন্দ্রেন হেসো না, ভুল হতেই পারে, সমস্যা নেই, বলো। 12টা ডিমের দাম, একটা ডিমের দাম 8 টাকা যদি হয়, তাহলে এরকম 12টা ডিম আছে। ধরো এই যে এখানে লিখলাম, একটা ডিমের দাম 8 টাকা, 2 নাম্বার ডিমের দামও কত 8 টাকা, 3 নাম্বার ডিমের দামও 8 টাকা, 4 নাম্বারও 8 টাকা, এইভাবে 12টা ডিম থাকবে না, তাই কিনা? 84 আসমা, টাকা। 84 চুরাশি, টাকা। 84, ভালো করে গুণ করো। আচ্ছা, এক সেকেন্ড একটু দাঁড়াও। 93 টাকা। 96 টাকা, কিভাবে করলো এটা? গুণ করে। একটু দাঁড়াও, এক সেকেন্ড একটু দাঁড়াও।
গুণ করে স্ক্রিনশটটা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি স্ক্রিনশটটা একটু অফ করছি। আচ্ছা আচ্ছা, হুম, আচ্ছা, আমি আবার স্ক্রিনশট দিচ্ছি, একটু দরকারের জন্য ইয়া করেছিলাম। আচ্ছা, দেখতে পাচ্ছ তোমরা? দেখা জি যায় কি? আচ্ছা, দেখো, এই যে 12, তাহলে একটা ডিমের দাম যদি 8 টাকা হয়, 12টা ডিমের দাম তাহলে অবশ্যই বেশি হবে, তাই না? তখন আমরা কি করছি যে, দাঁড়াও আরো মুছে ভালো করে বুঝাই। প্রথমে বলা ছিল কি 4টা ডিম, মোট আমাদের কাছে 4টা ডিম ছিল, বলেছিল ডিমের হালি 32 টাকা। তার মানে কি, ধরো এটা একটা ডিম, এটা একটা ডিম, এটা একটা ডিম, এটা একটা ডিম, এই 4টা ডিমের দাম ছিল, কারণ কি বলেছে ডিমের হালি 32 টাকা, এই 4টা ডিমের দাম ছিল 32 টাকা। তার মানে প্রতিটা ডিমের দাম হচ্ছে, আমরা বের করলাম ভাগ করে, এটাও যদি 8 টাকা হয়, এটাও 8 টাকা, এটাও 8 টাকা, এটাও 8 টাকা, তার মানে 4 8 32 হয়, তার মানে একটা ডিমের দাম কত ছিল? 8 টাকা, তাই কিনা? জি একটি ডিমের দাম 8 টাকা। এখন একটা ডিমের দাম যদি 8 টাকা হয়, তাহলে 12টা ডিমের দাম অবশ্যই বেশি হবে না? জি 12টা ডিমের দাম যদি বেশি হয়, তাহলে আমি কি করে করি, এটা আমরা গুণ করি। 12টি ডিমের দাম, তার দামটা ছুটে গেছে এখানে লেখা, 12টি ডিমের দাম 8 গুণ 12 সমান সমান 96 টাকা। বোঝা গেছে এটা? জি এই যে যে পদ্ধতিতে আমি এটা বের করলাম, এটাই হচ্ছে ঐকিক নিয়ম। ঠিক আছে, ঐকিক নিয়ম জিনিসটাকে, এই যে ধাপে ধাপে আমি যেভাবে প্রথমে একটা ডিমের দাম বের করলাম, সেখান থেকে 12টা ডিমের দাম বের করলাম, এটাই ঐকিক নিয়ম। জিনিসটা আমি একদম প্রথম থেকে লিখি তাহলে। 4টি ডিমের দাম বলা ছিল, এটা কিন্তু প্রশ্নই বলা আছে, হ্যাঁ, মানে বইয়ে বলা আছে 4টি ডিমের দাম 32 টাকা। এই যে এইভাবে যেভাবে লিখছি না, এটাকে ঐকিক নিয়ম বলা হয়। তাহলে একটা ডিমের দাম কত, এইভাবে লিখবো, নিচে অতএব চিহ্ন দিব, দিয়ে লিখবো একটি ডিমের দাম। এখানে কি করব, আসমা বলো তো, 32 গুণ দিব না ভাগ দিব? গুণ ভাগ 4টা ডিমের দাম ভাগ দিব, হ্যাঁ, কেন ভাগ দিলাম বলো তো আমাকে? কারণ 4টা ডিমের দাম কিন্তু বেশি, একটা ডিমের দাম কিন্তু কম হবে, তাই না? 4টা একটা থেকে ডিমের, বেশি হ্যাঁ 4টা ডিমের দাম বেশি, কিন্তু একটা ডিমের দাম তো কম হবে, সেই জন্য জি আমরা ভাগ, ঠিক আছে, 32 জি ডিভাইডেড 4 সমান সমান 8 টাকা। এই যে এভাবে লিখছি না, এটাই কিন্তু ঐকিক নিয়ম, এই পদ্ধতিটাই কিন্তু ঐকিক নিয়ম। এরপরে আমাকে বলা হয়েছে 12টা ডিমের দাম, তাহলে 12টি ডিমের দাম, এই যে এইভাবে বাংলা ভাষা না লিখে এইভাবে ছোট ছোট করে এইভাবে দাও, যে এটা তো জানো। জি তাহলে একটা ডিমের দাম যদি 8 টাকা হয়, 12টা ডিমের দাম অবশ্যই বেশি হবে, বেশি হলে আমরা কি করি, গুণ করি না? জি 8 গুণ 12 সমান কত টাকা? 96। বোঝা গেছে? এটাই আসলে জি ঐকিক নিয়ম। আচ্ছা, বাকিটা বুঝতে পেরেছো নাজিহা? নাজিহা বুঝেছো? দেখো, ওই নাজিহা রেসপন্স করে না, ইন্দ্রনীল আছো? স্যার বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ, এগুলো ছোট ও সহজ জিনিস, তারপরে দেখো। দেখো এবার এই পরে, ডিমের দোকানে একদিন, এখানে একটা ডিমের দোকানের কাহিনী বলা হয়েছে, যে একটা বাচ্চা মেয়ে যে বলেছে আমাকে 1 ডজন ডিম দেন, তখন দোকানদার বলেছে কি ডিমের হালি 32 টাকা। এই যে ডিমের হালি 32 টাকা, দেখতে পাচ্ছ?
তার মানে এখানে কিন্তু বলছে যে ডিমের হালি কি, আমরা কি জানি এক হালি সমান 4টা। তার মানে কত বলেছে যে 4টা ডিমের দাম 32 টাকা। তখন এই বাচ্চা মেয়েটা চিন্তা করছে যে তাহলে 1 ডজন ডিমের দাম কত হবে, কারণ সে কত চেয়েছিল, 1 ডজন ডিম চেয়েছিল। ঠিক আছে, 1 ডজন, তখন তার মাথায় প্রশ্ন আসছে যে 1 ডজন ডিমের দাম কত হবে। এখন এখানে এই যে এই লাইনগুলো পড়ে নিবা, যে খাতা কলম ছাড়া এত কম সময়ে কিভাবে আপনি ডিমের দাম বের করলেন। দোকানদার বলে দিবি 96 টাকা। কিভাবে বের করলো, এই যে আমরা একটা ডিমের দাম প্রথমে বের করলাম না, প্রথমে 4টা ডিম থেকে একটা ডিমের দাম বের করলাম, যে সেখান থেকে আবার 12টা ডিমের দাম বের করলাম। এইভাবে দোকানদার আসলে সহজে বের করেছি। বোঝা গেছে কি এটা? আসমা, বুঝেছো? জি। আচ্ছা, এবার আমাকে বলো তো, নাজিহা বলবা 10টি কলমের দাম 20 টাকা হলে পাঁচটি কলমের দাম কত? নাজিহা বলবা, এটার উত্তর কত হবে? নাজিহা, স্যার এটার উত্তর কত হবে বলো? এই যে এই প্রশ্নটা, 10টি কলমের দাম 20 টাকা হলে 5টি কলমের দাম কত? 10 বলো। টাকা 10টা কিভাবে করলা? ঐকিক নিয়মের মাধ্যমে কিভাবে করবো বলো? ভাগ কিভাবে ভাগ লিখবো? হ্যাঁ, ভাগ তো করলা, কিভাবে, কথাগুলো কিভাবে লিখবো? প্রথমে লিখবো না 10টি কলমের দাম, এভাবে কিন্তু খাতাতে লিখতে হবে, পরীক্ষার খাতাতে। খালি উত্তর বললে কিন্তু হবে না। হ্যাঁ, 10টি কলমের দাম 20 টাকা, তাহলে একটি কলমের দাম, এখানে কি হবে বলো তো? ভাগ হবে না গুণ হবে? ইয়া বলো, আসমা বলো। এখানে ভাগ, আচ্ছা ভাগ তো লিখেই দিলাম, এখানে ভাগ হবে। তাহলে একটি কলমের দাম কয় টাকা হয়? 2 টাকা। অতএব 5টি কলমের দাম। পরীক্ষার খাতায় কিন্তু এভাবে লিখতে হবে, ঠিক আছে? কলমের দাম 2, এখানে কি হবে? আসমা বলো তো, এখানে কি হবে? আসমা, এখানে কত হবে? গুণ। গুণ হবে না? জি। 5 দুগুণে 10 টাকা। বোঝা গেছে? জি। আচ্ছা, এবার আমরা দেখি এই বইয়ে কি বলা আছে। দেখো, এখানে তো এগুলা বইয়ে রিডিং করে নিবো, এখানে এমন কিছুই নাই। এই যে আচ্ছা, ধরো তোমাকে এখন যে আগের অঙ্কটা দেখেছিলাম আমরা, ওখানে কি ছিল যে ডিমের হালি 32 টাকা, তাই না? এখন বলা আছে যদি ডিমের হালি 32 টাকা হয়, তাহলে 10টি ডিমের দাম কত? পরবর্তীতে এটা আবার জিজ্ঞেস করেছি, 10টি ডিমের দাম কত? আচ্ছা, এখানে ডিমের হালি, আচ্ছা 10টা ডিমের মধ্যে কি 2 হালি ডিম নাই? 2 হালি যোগ 2টা বেশি ডিম আছে, 2টি ডিম, তাই কিনা? দেখো, 1 হালি সমান সমান কয়টা? 4টা। 2 হালি সমান সমান কত? 2 হালি সমান সমান কত? 4 দুগুণে 8 না? 8। আসমা, বুঝছো কি? দেখো, বলেছে 10টা ডিম, 10টা ডিমকে কি আমরা এভাবে ভেঙে লিখতে পারি না? হালির হিসাবে যদি ভেঙে লিখি, 2 হালি যোগ 2টি ডিম, দেখা যায়? জি। কিভাবে লিখলাম বলো তো? 2 হালি সমান সমান কত?
সংখ্যায় বললে কতটা হয়? আটটি। 8টি। কেন? এক হালি সমান সমান 4টি, তাই না? তাহলে 8টি ডিম জি প্লাস 2টি ডিম সমান সমান কয়টা ডিম হয়? 8 আর 2 যোগ করলে 10টা ডিমই কিন্তু হয়, তাই না? তার মানে আমরা এভাবেও জিনিসটাকে চিন্তা করতে পারি, হালি হিসাবেও চিন্তা করতে পারি। এখন 2টা ডিম মানে কি, এটা আমরা অর্ধ হালি বলতে পারি না? অর্ধ হালি মানে অর্ধেক হালি বলা যায়। জি 2টা, কারণ একটা ডিম সমান 4টা, তাহলে 2টা ডিম সমান কি অর্ধ হালি না? জি আচ্ছা, তাহলে এক হালির দাম যদি 32 টাকা হয়, তাহলে 2 হালির দাম কত হবে আমাকে আগে এটা বলো। বলো, এক হালির জি দাম বলছে যদি 32 টাকা হয়, তাহলে 2 হালির দাম কত? 64 টাকা। 64 টাকা। এখন আমাকে বলতে 2টা ডিমের দাম কত? দেখো তো, এটা অর্ধেক না? জি অর্ধ, এক হালির অর্ধেক না? তাহলে জি 32কে আমি অর্ধেক করে ফেললেই হচ্ছে আমি 2টা ডিমের দাম পেয়ে যাবো না? তাই পাবো কি? চিন্তা করতো যে এক হালির দাম হচ্ছে এক হালির দাম 32 টাকা, তাহলে অর্ধ হালি বা অর্ধ হালির দাম কত? 16 টাকা। অর্ধ হালির দাম 16 টাকা। বুঝে বললে কি? জি আচ্ছা, ইন্দ্রনীল বুঝছো? জি ইন্দ্রনীল, আর স্যার বলতেছি এই ধরনের অঙ্ক একসময় বেশি করতাম আর কি। আচ্ছা বুঝেছো কি এমনি এগুলো? আরে হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা কত হয়? 80 টাকা। বোঝা গেছে কি? এটা এভাবে বের করা যাবে। জি নাজিহা বুঝেছো? নাজিহা বুঝেছো? হ্যালো, হ্যাঁ নাজিহা কি বললো? বুঝেছো কি? স্যার স্যার এই দেখো, হ্যাঁ, কে বলছিল? হ্যাঁ বলো। স্যার আমার নাম নওরিন, আমাকে নওরিন বলে ডাকেন। আচ্ছা নওরিন, আচ্ছা ঠিক আছে, নওরিন। আচ্ছা, এই পর্যন্ত তো সবকিছু বুঝেছো তাই না? নওরিন বুঝেছো? জি আচ্ছা, এই যে এখানে কিন্তু এই যে বের করেছে 2টি ডিমের দাম হবে এক হালির দামের অর্ধেক, মানে 32/2 সমান 16 টাকা। আর খুব সহজে 2 হালি দামের সাথে এক হালির অর্ধেকের দাম যোগ করে 10 ডিমের দাম পাবে, 80 টাকা বের হয়েছে। এটা গেল, এই পর্যন্ত তাহলে সমস্যা নাই তো কারো? না এবার যদি বলে 9টা ডিমের দাম, দেখো এবার বলেছে 9টা ডিমের দাম জানতে চাইছে। 9টা ডিমের দাম আমরা কিভাবে বের করবো বলো তো আমাকে? নওরিন বলো, 9টা ডিমের দাম কিভাবে বের করবো? 9টি ডিম, না এটা ঠিক জি 9টা বলছে ডিমের দাম কিভাবে বের করবো? এটা হালি হিসাবে কিভাবে বের করবো? 9টা ডিমকে আমরা এভাবে লিখতে পারি না, 2 হালি যোগ তুমি তো 32 ছিলি না? একটি ডিম। নরিন লেখা যায় এটা যে 9টি ডিম সমান সমান 2 হালি। 2 হালি মানে কি? জি 8টি, 8টি ডিম যোগ একটি ডিম, তার মানে তো 9টি ডিম, তাই না? জি আচ্ছা, জি 8টা ডিমের দাম কত বের করেছিলাম আমরা আগের অঙ্কে? 64 টাকা। গুড করে। হ্যাঁ 64 টাকা বের হয়েছিল। তাহলে এবার আমাকে বলো তো, একটা ডিমের দাম কত? 4টা ডিমের দাম যদি 32 টাকা হয়, একটা ডিমের দাম কত? নাজিহা বলো, 4টা ডিমের দাম 32 টাকা হলে একটা ডিমের দাম কত? 8 টাকা। 8 টাকা। কিভাবে করলা এটা? ভাগ করে না?
জি স্যার। হ্যাঁ, 8 টাকা। বুঝেছো কি এই পর্যন্ত? বার করছে 7 টাকা জি বাহ, বোঝা গেছে এটা? সবাই বুঝেছো এই পর্যন্ত? জি জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত গেল। এইখানে ওই কথাগুলোই বলেছে, এখানে 9টা ডিমের দাম বের করেছে। এই দেখো, শেষে যে যে বের করে কত আসছে, 72 টাকা। ঠিক আছে, 2 হালি ডিমের দাম, এই দেখো এখানে দেখা আছে 2 হালি ডিমের দাম যোগ একটি ডিমের দাম, তার মানে তো 9টা ডিম হচ্ছে, তাই না? এই জি যে দিয়ে 72 টাকা। বুঝেছো এই পর্যন্ত? এইবার আমরা এই যে যে কাজটা আছে এই কাজটা তুমি করবা, ঠিক আছে? এই যে দেখো একটা কাজের কথা বলা আছে, এই যে কোনো একটি মাসে তোমার বাড়ির সবাই মিলে এটা করে তোমরা এটা করবে, সহজ অঙ্ক। ঠিক আছে, এইবার আসো এখানে, ধরো আচ্ছা, ধরো এইবার আমরা একটু বড় করে আঁকাই একটা কিছু। কি হলো? হচ্ছে না। স্যার, হুম, আপনি যখন অসুস্থ ছিলেন ফাহিম স্যার তো আমাদের মানে দশমিক ভগ্নাংশের ভাগ পর্যন্ত করাইছে, অনুশীলনী তো করার না আপনি স্যার। মানে পঞ্চম অধ্যায়ে গেছেন কাজে। ওইটা আমি ওই যে বললাম না তোমাদেরকে, হচ্ছে আমি পড়িয়ে দিব। এই কারণ একটা চ্যাপ্টার নিয়ে তো বেশিক্ষণ পড়ে থাকলে সমস্যা। আমি ওটা তোমাদেরকে ক্লাসের, এই আজকে হয়তো পারবো না, আমি আজকে একটু অসুস্থ আছি, সামনের দিন থেকে ক্লাসের লাস্টের 10-15 মিনিট করে ওই চ্যাপ্টারটা দেখিয়ে দিব, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে। দিয়ে ওই চ্যাপ্টার কমপ্লিট করে দিব, ঠিক আছে, সমস্যা নেই। ওই চ্যাপ্টার তোমাদের ওকে একটু কিছু সমস্যা আছে, কমপ্লিট করে দিব ওই চ্যাপ্টার। এখন পর্যন্ত ওকে যা পড়েছে এটা বুঝেছে স্যার? আচ্ছা, এটা এটা ঝামেলা করে একটা, এটা লাগবে না। দেখো, এবার আমরা একটা জিনিস দেখবো যে ধরো একটা বাড়ির একটা দেয়াল আছে, এই যে, এটা একটা বাড়ির দেয়াল। এই দেয়ালটা 3 জন মিলে রং করছে। কতজন মিলে? 3 জন মিলে রং করছে, ঠিক আছে? একটা ওয়াল বাড়ির 3 জন মিলে পুরো দেয়াল রং করবে 3 দিন, ঠিক আছে? তার মানে 3 দিনে 3 জন মিলে এই পুরো ওয়ালটা রং করবে, এবং প্রত্যেকে সমান ভাগে, মানে সমান পরিমাণ রং করবে। বুঝেছো কি? ধরো, জি ধরো এই সমান ধরো ভাগে ভাগ করলাম। হ্যাঁ, 3 জন, 3 জন হচ্ছে রং মিস্ত্রি আছে, ঠিক আছে? আমি এখানে লিখলাম প্রথম জন। প্রথম জন ধরো প্রথম দিনে এতটুকু অংশ রং করলো, এইটুকু অংশ দেয়ালে রং করলো, বুঝতে পারছো কি? জি আবার দ্বিতীয় জন প্রথম দিনে এইটুকু অংশ রং করলো। যেহেতু 3 জন মিলে কাজ করছে, তার মানে 3 জন সমানভাবে কাজটাকে ভাগ করে নিবে না, দেয়ালটাকে রং করার। প্রথম দিন। তৃতীয় জন আবার নিচের এইটুকু রং করলো, ঠিক আছে, প্রথম দিনে। তার মানে এই পুরাটুকু কিন্তু তারা একদিনে রং করলো 3 জন মিলে। বুঝতে পারছো কি? যে এই যে এই পুরাটুকু ওয়াল,
এই পুরাটুকু এটা বাঁকা হয়ে গেলে 3 জন মিলে রং করছে, বুঝতে পেরেছো এটুকু? জি প্রথম জন করেছে এইটুকু রং, দ্বিতীয় জন এইটুকু, তৃতীয় জন এইটুকু। একইভাবে প্রথম জন দ্বিতীয় দিন এইটুকু রং করলো, দ্বিতীয় দিন এইটুকু রং করেছে। একইভাবে দ্বিতীয় জন এইটুকু রং করেছে, কি বলে হচ্ছে দ্বিতীয় দিনে। তৃতীয় জন আবার দ্বিতীয় দিনে এইটুকু রং করেছে, বুঝলা? তার মানে 2 দিনে কিন্তু এতটুকু কাজ আমাদের শেষ, এই যে 2 দিনে আমাদের এতটুকু রং করা শেষ, তাই না? তার মানে বাকি আছে কিন্তু এইটুকু, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যালো জি স্যার। নাজিহা, নাজিহা জি বুঝতে পেরেছো? তারপর হচ্ছে স্যার। নওরিন, কি বললা? ভুলে গেছি তোমার নাম। জি নওরিন নাকি? হ্যাঁ নওরিন, বুঝেছো এটুকু? জি এবার ধরো প্রথম জন ব্যক্তি তৃতীয় দিনে বাকিটুকু তার কাজ শেষ করলো, তৃতীয় দিনে। আবার দ্বিতীয় জনও তৃতীয় দিনে বাকিটুকু কাজ শেষ করলো, আবার তৃতীয় জন তার কাজ শেষ হলো, অর্থাৎ রং করা কিন্তু কমপ্লিট হয়ে গেল ওয়ালটা, তাই না? আমি কি বলেছিলাম 3 জন মিলে পুরো দেওয়াল রং করবে 3 দিনে। এই দেখো 3 দিনে কিন্তু রং শেষ। হ্যাঁ, এখন 3 জন মিলে কিন্তু 3 দিনে এই কাজটা করছে। তাহলে যদি একজনকে পুরো ওয়ালটা রং করতে দেওয়া হতো তাহলে কয়দিন লাগতো একটু বলতো? চিন্তা করে বলো। একজন একদিনে কিন্তু এতটুকু অংশ রং করতে পারে, শুধু প্রত্যেকে কিন্তু সমান পরিমাণ অংশ রং করছে। চিন্তা করে বলবা, এই দেখো এতটুকু রং করছে একজন একদিনে। এখন যদি পুরা দেয়ালটাকে দেওয়া হতো একজনকে, তাহলে সে কয়দিন সময় নিতে বলতো? 3 জন 3 দিনে এই পুরা দেয়ালটা রং করছে। তাহলে একজন যদি পুরা দেয়ালটা রং করতো কতখানি লাগতো? এই দেখো এইটুকু রং করার জন্য তার 1 দিন লাগতো, তাই না? বুঝতে পারলাম? 9 দিন 9 দিন। কে বললো এটা? মিস স্যার আমি নাও নওরিন, আচ্ছা। কিভাবে 9 দিন? দেখো হয়ে গেল 11 গুণ হবে গুণ হবে। কেন গুণ হবে একটু চিন্তা করে দেখো। প্রথম জন ধরো এই একজনই কাজ করছে, এইটুকু রং করতে তার 1 দিন সময় লাগবে, তাই না? ঠিক একইভাবে এইটুকু রং করতে তার 2 দিন সময় লাগবে, এইভাবে 3 দিন। কারণ প্রত্যেকটা জায়গা তো রং করতে নির্দিষ্ট পরিমাণ সময় লাগছিল, তাই না? 1 দিন করে লাগছিল এইটুকু চার কোনো একটা জায়গা রং করতে, তাই না? একইভাবে তাহার মানে প্রত্যেকটা রং করতে 1 দিন 1 দিন করে সময় লাগবে, এটা রং করতেও লাগবে 1 দিন, এইটুকু রং করতে লাগবে 1 দিন, এইটুকু রং করতে লাগবে 1 দিন, এটুকুও 1 দিন লাগবে, এটুকুও 1 দিন, এটুকুও 1 দিন। তার মানে মোট কয়দিন লাগছে? 9 দিন। বোঝা গেছে কি এটা? একজন যদি কাজ করতো তাহলে এটা জিনিসটা কি, বুঝতে পেরেছো নওরিন? জি আর ওরা তো 3 জন তিনজনই একসাথে বুঝেছো? কাজ করছে। হ্যাঁ 3 জন করেছে। দেখো 3 জন মিলে রং করতে লাগে লাগে 3 দিন, তাই না? তাহলে জি একজন রং করতে যাই, অতএব একজন মিলে না 3 জন 3 জন মিলে লাগবে, অর্থাৎ এটা বাদ দাও 3 জনে, এটা বাদ, যাই হোক মিলছে না তো কথার সঙ্গে। 3 জন রং করতে লাগে 3 জন দ্বারা, বলো 3 জন দ্বারা রং করতে লাগে 3 দিন। তাহলে একজন দ্বারা রং করতে কয়দিন লাগবে? এখানে কি হবে? গুণ হবে 3 জন মিল, বুঝেছো? জি 3 জন মিল, হ্যাঁ স্যার। বুঝেছো এটা? হ্যাঁ স্যার। আচ্ছা রাজিহা, বুঝেছো? হ্যাঁ স্যার। বুঝেছো তো রাজিহা? জি স্যার। আচ্ছা, তাহলে বইয়ে ওইটাই বলা আছে, আমরা বইয়ে কি বলা আছে এবার দেখবো, চলো।
দেখো এখানে বলা আছে 6 জন লোক 6 জন লোক হচ্ছে একটা ওয়াল রং করে। প্রথম লোক প্রথম দিনে এইটুকু রং করে, দ্বিতীয় দিনে এইটুকু, তৃতীয় দিনে এইটুকু, এইভাবে 9 দিনে সে একটা পুরো একটা এই যে এই লাইনটা রং করে। একইভাবে দ্বিতীয় জন লোক রং করে, একইভাবে তৃতীয় জন, চতুর্থ জন, পঞ্চম জন, ষষ্ঠ জন মিলে, যেহেতু 6 জন মিলে 9 দিনে, তার মানে পুরো ওয়ালটা রং করে। ঠিক আছে, দেখো 6 জন লোক 9 দিনে পুরো ওয়ালটা রং করছে। তাহলে যদি বলা হয় একজন লোক পুরো ওয়ালটা রং করতে কয়দিন লাগবে, চিন্তা করে বলো তো। বলো তো কয়দিন লাগবে, নাজিহা বলো। 6 জন মিলে 9 দিনে পুরো ওয়ালটা রং করছে, তাহলে একজন যদি পুরো ওয়ালটা রং করতে একাই, তাহলে কতদিন লাগতো তার? নাজিহা বলো, 1.5 দিন। কতদিন নাজিহা? 1.5 দিন। 1.5 দিন? একদিন 12 ঘন্টা। কেন একদিন? চিন্তা করে বলো, দেখো 54 দিন। 54 দিন কিভাবে বলছো বলো, নাজিহা বলো 54 দিন কিভাবে বলছো? তার 54 বলি নাই, কত বলেছো? একদিন 12 ঘন্টা। একদিন 12 ঘন্টা আমি কিভাবে? বলেছি কে বলেছে 54? নওরিন? জি। আচ্ছা 54, তাই 54 দিনই লাগবে আসলে। নাজিহা তাহলে আগেরটা তুমি যে বললা বুঝেছো কিভাবে? দেখো একটা ওয়াল রং করতে, ভালো করে দেখো এবার নাজিহা, দেখো ধরো এরকম একটা, নাজিহা দেখো ভালো করে। এইরকম একটা ওয়াল আছে, ঠিক আছে, এইটা 6 জন মিলে রং করছে ওয়ালটা। পুরো একটা দেয়াল আছে, ধরো তোমার ঘরের কোন একটা দেয়াল, যেটা রং করতে 6 জন মিলে রং করছে। 6 জনের রং করতে ধরো 9 দিন লাগলো। 6 জন মিলে রং করতে লাগে 9 দিন। আচ্ছা আমাকে আগে বলো তো নাজিহা, যে প্রত্যেকে সমান ভাগে সমান পরিমাণ রং করবে কিনা, নাকি কেউ কম বেশি রং করবে, সেটা আগে বলো। অঙ্কর ক্ষেত্রে কি হয়, 6 জনের সমান পরিমাণ রং করবে না নাজিহা? হ্যালো নাজিহা, বুঝেছো কি? 6 জনে কিন্তু সমান পরিমাণ রং করবে। ধরো হ্যাঁ, উম, এইটুকু একজন রং করলো, 2 জন, 3 জন, 4 জন। আচ্ছা ধরো এই যে 6 জন, 1 2 3 4 5 6, এই ধরো 6 জন মিলে এই প্রথম জন এই পুরাটুকু রং করলো, নাজিয়া বুঝছো? দ্বিতীয় জন এই পুরাটুকু রং করলো, তৃতীয় জন এই পুরাটুকু রং করলো, চতুর্থ জন আবার এই পুরাটুকু, পঞ্চম জন এই পুরাটুকু, ষষ্ঠ জন এই পুরাটুকু। এখন সবাই তো একদিনে নিশ্চিত এতটুকু রং করেনি, যে 1 নম্বর জন একদিনে একদম এতখানি রং করেছে না, একদিনে কিন্তু সে এতখানি রং করেনি। সে কয়দিনে রং করেছে? 9 দিনে কিন্তু এই রং করেছে, এইটুকু রং করেছে সে 9 দিনে, তাই না? নাজিহা উত্তর দাও নাজিহা। জি স্যার। তার মানে ধরো 9 দিনে ভাগ করে নিয়েছে সে কাজটাকে। 4 ধরো এরকম ভাবে সে ভাগ করে নিয়েছে। নরিন বুঝছো কি তুমি? জি। আচ্ছা এইবার ধরো নাজিয়া দিকে দেখো, ধরো প্রথম জন প্রথম দিনে এইটুকু রং করে ফেলেছে, ঠিক আছে, বুঝলা?
জি তার মানে একজনের এইটুকু রং করতে কয়দিন লাগলো বলো তো? নাজিহা বলো, এইটুকু রং করতে কয়দিন লাগলো? নাজিহা, নাজিহা, যাই হোক ওর রেসপন্স করছে না আমাদের। আবার ওই প্রথম জনই এই দ্বিতীয় ওয়ালটা রং করলো 2 নাম্বার দিনে, ঠিক আছে? 2 নাম্বার দিনে রং করলো। একইভাবে 3 নাম্বার দিনে এইটুকু রং করলো, 4 নাম্বার দিনে এইটুকু রং করলো, পর্যায়ক্রমে এইভাবে বাকিগুলো ওয়ালও রং করে দিল ধরো। তার মানে সে 9 দিনে কিন্তু এই পুরা ওয়ালটুকু রং করছে, তাই না? পুরা এই পার্টটুকু একজন ব্যক্তি রং করছে, এটা প্রথম ব্যক্তি, তাই না? নরেন বুঝছো কি? প্রথম ব্যক্তি এইটুকু রং করবে। জি এখন দ্বিতীয় ব্যক্তি তার মানে প্রথম দিনে এইটুকু রং করে ফেলবে, দ্বিতীয় দিনে এইটুকু রং করবে, তৃতীয় দিনে আবার এই ওয়ালের এইটুকু অংশ রং করবে, চতুর্থ দিনে এইভাবে এইভাবে। তৃতীয় ব্যক্তিও 9 নাম্বার দিনে তার এই যতটুকু কাজ ছিল এই পুরাটুকু সে রং করে ফেলবে 9 দিনে। এটা কয় নম্বর ব্যক্তি? দ্বিতীয় ব্যক্তি। জি একইভাবে তৃতীয় ব্যক্তি ধরো হচ্ছে আহ, তৃতীয় ব্যক্তিও প্রথম দিনে এইটুকু রং করবে, দ্বিতীয় দিনে এইটুকু, তৃতীয় দিনে এইটুকু, চতুর্থ দিনে এইটুকু, পঞ্চম দিনে এইটুকু, ষষ্ঠ দিনে এইটুকু, সপ্তম দিনে এইটুকু, অষ্টম দিনে এইটুকু, আর নবম দিনে এইটুকু। তবে তৃতীয় ব্যক্তিও এটা কিন্তু 9 দিনে কমপ্লিট করবে তার কাজটা, তাই না? এবার দেখো তো চতুর্থ ব্যক্তি যে আছে সেও কিন্তু একইভাবে কাজ করবে, 9 দিনে সেও এইটুকু গোটাটুকু রং করবে, তাই না? জি আচ্ছা, তার মানে এইভাবে বাকি 2জন ব্যক্তিও তাদের কাজ শেষ করবে হচ্ছে, কাজ করা শেষ করবে, তাই না? জি বাকি 5 নাম্বার ব্যক্তি এদিকে শেষ করলো, দিয়ে এদিকে 6 নাম্বার জন হচ্ছে এটা শেষ করলো। তাহলে এবার বলো তো 6 জন ব্যক্তির লাগছে 9 দিন এই প্রত্যেকটা এক একটা ভাগ করতে। তাহলে একজন ব্যক্তিকেই যদি এই পুরো ওয়ালটা রং করতে দেওয়া হয়, একজন ব্যক্তি একদিনে কিন্তু ধরো এই যে এইটুকু রং করতে পারে, কথা কথা এই যে এইটুকু রং করতে পারে, তাই না? এই গোড়াটুকু রং করতে। তাহলে তাকে যদি কাজ দেওয়া হয় তার মানে তার এই প্রতিটা ভাগ রং করার জন্য একদিন করে সময় লাগবে না? এই যে এইটুকু ভাগ করতে আবার আরো একদিন লাগবে, তার মানে সে এই এই গোড়াটুকু করতে তার কয়দিন লাগবে আমাকে বলো তো নাজি? হ্যাঁ নবীন, এই গোড়ার এইটুকু রং করতে তার 54 কয়দিন দিন, লাগবে? কত? 54 দিন। না, পুরাটা না, শুধু এই অংশটুকু আর এই অংশটুকু, এই দুইটা অংশ রং করতে প্রথম ব্যক্তির কয়দিন লাগবে? একটা ব্যক্তির এই যে ধরো এইটুকু আর এইটুকু রং করলে একটা ব্যক্তি কয়দিন লাগবে? এই দুইটা অংশ রং করতে, এই দুইটা অংশ রং করতে কয়দিন লাগবে নরিন? 4 দিন, কয়দিন? 4 দিন। 4 দিন? 4 দিন কেন? এই একটা অংশ রং করতে একদিন লাগে না? এটা জি রং করতে একদিন লাগে না? আর এটা রং করতেও একদিন লাগবে না? বন্ধ করতে তাহলে এই গোটাটুকু রং করতে কয়দিন লাগবে বলো? 2 দিন। বুঝে বললা না বুঝে বললা? বুঝে বললা কি নরিন? হ্যালো নরিন, শুনতে পাচ্ছ? জি বুঝে বললা কি যে 2 দিন লাগবে? না বুঝে বলনি? আচ্ছা দেখো, তুমি আমাকে আগে বলো এই যে এই লাল অংশটা এটা, এইখানে একজন ব্যক্তির এইটুকু অংশ রং করতে কতক্ষণ দিন লাগে? নরিন বলো, এইটুকু অংশ একজন ব্যক্তি রং করতে কয়দিন লাগে? যে কালো দাগ দিচ্ছি যেটাতে। হ্যালো নরিন, রেসপন্স করো। জি আবার বললে
এই যে এই একজন ব্যক্তির এই কালো অংশটুকু, এই যে আমি রং করছি এই যে কালো, এই কালো অংশটুকু কয়দিন লাগে হচ্ছে রং করতে? একদিন। এই দেখো, একদিন লাগে না? তার মানে জি। এইটুকু রং করতে তার একদিন লাগছে। আবার এইটুকু রং করতেও কয়দিন লাগবে একজন ব্যক্তির? একদিন। তাহলে এই গোটাটুকু রং করতে কয়দিন লাগে আসলে একজন ব্যক্তির? 2 দিন। বুঝে বললো এবার? জি। আচ্ছা, তাহলে এই পরের টুকু ধরো রং করতে কয়দিন লাগবে? একদিন লাগবে না? জি। তার মানে এই গোটাটুকু রং করতে কয়দিন লাগবে? গোটাটুকু রং 3 করতে? দিন। হ্যাঁ, তার মানে এই একজন ব্যক্তি যদি পুরা ওয়ালটা রং করতে যায় তাহলে তার কয়দিন লাগবে? প্রত্যেকটা ভাগ রং করতে একদিন লাগে। তার মানে এখানে যতটা ভাগ আছে ততদিন সময় লাগবে না? জি। তার মানে কয়টা ভাগ আছে? 54টা ভাগ না? জি। বুঝতে পেরেছো? ইন্দ্রনীল বুঝেছো? জি। জি। ইন্দ্রনীল? হ্যাঁ স্যার বুঝেছি। তা নাজিহা? বাচ্চাদের রং করে ভাই খালি আমার দেখতেছি। নাজিহা? 4টা। হ্যালো নাজিহা? রেসপন্স করে না। আচ্ছা, তোমরা বুঝলা কি অঙ্কটা? স্যার নরেন বুঝেছো? জি। আচ্ছা, আচ্ছা, যাই হোক। নাজি, আমি কি, আমার কি শোনা যাচ্ছে না? আমি কি, ওর বোধহয় নেট প্রবলেম, নাজিহার নেট প্রবলেম, কি বলছে? তা আমি কি রিজয়েন করবো? হ্যাঁ, তুমি রিজয়েন করো, রিজয়েন করো। আচ্ছা, এবার তাহলে আমরা বইয়ে চলে যাই। বইয়ে কি বলা আছে দেখো। বইয়ে এই অঙ্কটাই এভাবে বলা আছে, ঠিক আছে? বুঝেছো কি তোমরা? জি। আচ্ছা, তাহলে আমাকে বলো তো 6 জন, এই যে এই অঙ্কটাই লিখি। এক second। যা দেখা যাচ্ছে না কেন? এক সেকেন্ড, একটু দেখো, সমস্যা হচ্ছে তো। হ্যাঁ দেখো, তাহলে 6 জন ব্যক্তির একটি দেয়াল রং করতে লাগে কয়দিন? 9 দিন। তাহলে একজন ব্যক্তির একটি দেয়াল রং করতে কয়দিন লাগবে? 54 দিন। কিভাবে? গুণ করে না, কারণ 6 জন ব্যক্তি মিলে যে কাজটা করবে, 6 জন ব্যক্তির একটা দেয়াল রং করতে যতদিন লাগবে একজন ব্যক্তির বেশি লাগবে না? এটা সাধারণ চিন্তা করলেও তো বলা যাবে যে 6 জন ব্যক্তি মিলে একটা দেয়াল রং করতে যতদিন সময় নেবে একজন ব্যক্তি করতে গেলে বেশি সময় তো নিবেই, তাই না? জি। আচ্ছা, তো 6 গুণ 9 কত গুণ? 6 9 54 বোঝা গেছে? এটাই কিন্তু ঐকিক নিয়ম। এইভাবে লেখে লেখে যেভাবে করাটাই ঐকিক নিয়ম কিন্তু। আচ্ছা, আমরা এই যে দেখবো, এবার নিচে বলা আছে এই যে, এই দেখো, এখানে সবাই মিলে আলাদা আলাদা ভাবে করেছিল, এখানে একজন ব্যক্তি দেখো প্রত্যেকটা ভাগ রং করেছে। তাহলে দেখো 54 দিন কিন্তু সময় লাগে।
বুঝতে পেরেছো? এই যে বোঝা গেছে? জি। এবার দেখো এই খাওয়ার বন্টন হচ্ছে। আচ্ছা, এবার বলা আছে কি আচ্ছা, আর একটা জিনিস বলো তো, যে ধরো ওই যে ওই অঙ্কটা একটু একটা জিনিস দেখাতে ভুলে গেছি। 6 জন ব্যক্তির 9 দিন সময় লাগে, তাই না? জি। তাহলে একজন ব্যক্তির লাগে 54 দিন, তাই তো? তাহলে যদি বলা হয় 3 জন ব্যক্তি কাজটা করছে, তাহলে এবার বলো তো চিন্তা করে, সময় বেশি লাগবে না কম লাগবে? নাজিহা বলো তো, এবার সময় কম লাগবে না বেশি লাগবে 3 জন ব্যক্তি যদি ওই কাজটা করে? হ্যালো নাজিহা, নাজিহা শুনতে পাচ্ছ? রেসপন্স করো। হ্যালো নাজিহা, রেসপন্স করো। রেসপন্স করো না। আচ্ছা নওরিন, তুমি বলো তো, একজন ব্যক্তির যদি 54 দিন সময় লাগতো, তাহলে 3 জন ব্যক্তির ক্ষেত্রে কি কাজটা করতে কম সময় লাগবে না বেশি সময় লাগবে? চিন্তা করে বলবা। ওই বেশি সময়। কত বেশি সময়? কেন? একজন ব্যক্তি একটা দেয়াল রং করতে যতদিন সময় নেবে, 3 জন ব্যক্তি যদি একই দেয়াল রং করতে চায়, তাহলে কি সময় একই লাগবে? এবার চিন্তা করে বলো তো। লাগবে সময়। সময় কম লাগবে। তুমি এটা চিন্তা করে একটু বলো নরেন, চিন্তা করো, একজন ব্যক্তি যতদিন সময় নেবে, 3 জন ব্যক্তি যদি একই কাজ করে, তাহলে কি সেম পরিমাণ সময় নিবে না তার চেয়ে কম নিবে? স্যার আমি বলবো হ্যাঁ, তুমি তো বললাই কম নিবে, কিন্তু কেন কম নিবে ওই কি বুঝছে কই আছে নরিন? মাউথ ফুয়েল বুঝেছি স্যার। নাই নাকি? তা 3 জন ব্যক্তির কত দিন লাগবে বলো তো ইন্দ্রনীল? স্যার ওয়েট একটা মিনিট, একটু ক্যালকুলেট করে দেখি। হুম, 18 দিন লাগবে। কত? 18 দিন কিভাবে করলা? 54কে কি করলা? কত 3 দিয়ে দিয়ে ভাগ ভাগ দিলা? করলাম, তাও ক্যালকুলেটরের মাধ্যমে। এই ক্যালকুলেটর এখনই করো না, ক্লাস 6-এ ক্যালকুলেটর ব্যবহার করা ঠিক না। আরে স্যার আমাদের তো ক্লাস 5 থেকে ক্যালকুলেটর ইউজ করতে ইচ্ছে স্যার। ক্লাস 5 থেকে ইউজ করতে দেয় কিন্তু ক্যালকুলেটর এত তাড়াতাড়ি? হ্যাঁ, আমাদের তো ইউজ করতে দেয়, কিন্তু এই কথাটা অন্য অন্য স্কুলের বাচ্চাদেরকে বললে ওরা শক হয়ে যায় কেন এটা বুঝলাম না। ওদের স্কুলে ব্যবহার কি করতে দেয় দেওয়ার না? কথা না, ব্যবহার করতে দেওয়ার কথা না এত ছোট ক্লাসে, 8 আরে থেকে মানে ব্যবহার করতে দেয়। নর্মাল ক্যালকুলেটর গুলো ব্যবহার করতে দেয়, এত সাইন্টিফিক ছোট গুলো ক্লাসে সাইন্টিফিক গুলো তো এখন দিবেই না, সাইন্টিফিক গুলো এসএসসি এর আগে দেয় না। ওই সিনা স্যার 9 থেকে। ওই তো মানে এসএসসি বলতেই 9-10 বোঝাই। যাই হোক, নরিন আছো? গেল কই? আমার স্পিকারের সমস্যা। আচ্ছা ওর স্পিকারের সমস্যা না, জি হ্যাঁ। আচ্ছা, স্পিকারের সমস্যা হলে তো আমার কিছু করার নাই। আরে স্যার কম্পিউটার কথা, ঠিক করতে বলুন স্যার। হ্যাঁ ওকে ঠিক করতে খালি স্যার বলা লাগবে। প্রত্যেক ক্লাসে বলে স্যার এই সেম কথা। এখন কিছু করার নাই তো, এখানে আমার কিছু করার নাই তাহলে আর। ঠিক আছে। আচ্ছা তুমি বুঝেছো ইন্দ্রনীল? আচ্ছা আচ্ছা, এবার বলো, এবার এটা করো ইন্দ্রনীল। যদি একটা অঙ্কে বলা আছে যে 50 জন ছাত্রের 50 জন কি? ছাত্রের হ্যাঁ 4 দিনের খাবার মজুদ আছে, মানে খাবার আছে, চার হ্যাঁ দিনের খাবার আছে, তা
তাহলে একজন ছাত্রের কতদিনের খাবার আছে একটু চিন্তা করে বলো তো। বুঝি নাই। 50 জন ছাত্রের, এই যে এই অঙ্কটা, এই দেখো, একটু 50 জন ছাত্রটা ছাত্রের কি ছিল? খাবার আছে, দিনে খাবার আছে, তারপর 4 দিনের খাবার মজুদ আছে। এবার আমি জিজ্ঞেস করেছি যে একজন ছাত্রের তাহলে কতদিনের খাবার মজুদ আছে। 50 জন ছাত্রের যদি 4 দিনের খাবার মজুদ থাকে তাহলে একজন ছাত্রের কতদিনের খাবার মজুদ আছে। স্যার আহ, আরো বেশি থাকার কথা। হ্যাঁ, বেশি থাকবে তো। 50 জন ছাত্র যদি 4 দিনে থাকে তাহলে একজন তো নিশ্চিত 50 জনের খাবার একদিনে খাবে না, তাই না? ও তো হ্যাঁ স্যার। ধীরে ধীরে খাবে, তার মানে তো ওর তো অনেক সময় লাগবে। তাহলে চিন্তা করে বলো তো এখানে গুণ হবে না ভাগ হবে? স্যার গুণ হবে। যখনই এটা মনে রাখবো, ঐকিক নিয়মের ক্ষেত্রে যখনই বেশি হবে, যখনই কোনো একটা কিছু, যেমন কোনো ক্ষেত্রে দেখছি যে আমাদের কাজের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, তখন বেশি হয়ে যাচ্ছে না কাজের পরিমাণ, তখন আমরা গুণ করছি না। ওই যে 54 দিন করলাম, 6 গুণ 9 করলাম একজন কাজ করতে গেলে, তাই না ইন্দ্রনীল? হ্যাঁ যখনই ঐকিক নিয়মে কোনো কিছু বেশি হয়ে যাবে বা বেশি দিনের জন্য হবে তখনই আমরা গুণ করব, আর যখন কমের জন্য হবে তখন ভাগ করব। এটা সহজে মনে রাখার জন্য। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখো এখানে তাহলে 50 জন ছাত্রের 4 দিনের খাবার আছে, তাহলে একজন ছাত্রের কয় দিনের খাবার আছে? 200 দিনের। কেন? 50 গুণ 4, তাই না? 200 দিনের। হ্যাঁ, আচ্ছা, যে নিয়মটা বলছেন এটা বলার জন্য ধন্যবাদ। এই নিয়মগুলো স্যার আমরা একসময় বেশি করতাম। হ্যাঁ, এই নিয়মগুলো যে, কিন্তু এখন কিন্তু এই যে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে কিন্তু প্যাঁচ বেঁধে যায়, সেটা কিন্তু অঙ্ক দেখে বুঝতে হবে। ইয়া আসছো নরিন? জি হ্যাঁ, তুমি কি এটা বুঝেছো? দেখো, 50 জন ছাত্রের 4 দিনের খাবার মজুদ থাকলে একজন ছাত্রের কতদিনের খাবার মজুদ আছে? 50 200 200 কিভাবে, কিভাবে আমাকে বুঝাও, আমাকে বুঝাও কিভাবে, গুণ করে কেন গুণ করলাম সেটা বলো আমাকে। 50 4 গুণ না, কেন? হ্যাঁ, 50 গুণ 4 তো করেছি, কিন্তু কেন গুণ করলাম সেটা আমাকে বুঝাও। বেশি বেশি হবে তাই। একজন ছাত্র 50 জনের 4 দিনের খাবার থাকলে একজন যদি ওই খাবার খেতে যায় একা, তো ওর জন্য এই খাবারটা অনেক দিনের জন্য থাকবে না, জি তাই গুণ করলাম। ঠিক আছে, তাহলে এবার যদি বলা হয় 20 জন ছাত্রের কত দিনের খাবার আছে, এবার কি করব? 20 জন ছাত্রের ইজি। জি এখানে হ্যাঁ কি করবো এবার? একজন ছাত্রের 200 দিনের খাবার আছে, তাহলে 20 জন ছাত্রের কত দিনের খাবার আছে? কি করবো এবার? এবার চিন্তা করে বলো তো, 20 জন ছাত্র কি, একজন ছাত্র যতখানি খাবার খাবে 20 জন ছাত্র তার চেয়ে বেশি খাবার খাবে না? হ্যাঁ তাহলে এবার ক্ষেত্রে কি, এবার কি হবে? এবার তো খাবার কমে যাচ্ছে, এবার কি হবে? ওই ক্ষেত্রে খাবার বেড়ে গেল, এক্ষেত্রে খাবার কমে গেল, কি হবে তাহলে? ইন্দ্রনীল? আরে স্যার 2000 আইকিউ লাগাই তারপরে বলতেছি। হ্যাঁ, 10 দিনে খাওয়া থাকবে না। হ্যাঁ, কেন? কারণ একজন ছাত্রের 200 দিনের খাবার আছে, তাহলে 20 জন ছাত্র যদি ওই পরিমাণ খাবারটা খায় তাহলে ওরা অনেক 200 তাড়াতাড়ি খাবারটা শেষ করে, 200 ভাগ 20 তাই না? ওই কি নিয়মে। তারপরে হ্যাঁ, এটাতে যত আসবে তত, মানে 10 দিনের। 10 দিনের। নরেন, বুঝেছো জি এই ভাগটা কেন করলাম? একজন ছাত্রের 200 দিনের খাবার থাকলে 20 জন ছাত্র তো ওই খাবারটা অনেক তাড়াতাড়ি খেয়ে ফেলবে না? জি বুঝতে পেরেছো? জি আজকে যা পড়ালাম কোনো সমস্যা আছে? না আচ্ছা, তাহলে নরিন আমাকে এবার বলবা, দেখো, একই পরিমাণ খাদ্য ছাত্র সংখ্যা কমলে বেশি দিন চলে, তাই দেখলাম না যে যখন 50 জন ছাত্রের খাবার একজন ছাত্র খেলো, তারপরে ছাত্র সংখ্যা কমে গেল, তাহলে খাবারটাও বেশি দিন চললো, তাই না? আর ছাত্র সংখ্যা বাড়লো, যখন 20 জন হয়ে গেল একজন থেকে, তখন কিন্তু আবার কমে গেল। বোঝা গেছে? জি আচ্ছা, এবার প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছো নরিন, যে 7 কেজি চালের জি দাম
280 টাকা 15 কেজি চালের দাম কত? তুমি আমাকে বলো জি। অঙ্কটা কিভাবে করবে। তুমি আমাকে বলো অঙ্কটা আমি কিভাবে করবো। আনসার কোনটা? এখন নিচের বস্তা সমস্যাগুলো ছবির মাধ্যমে সমাধান করো, এটা? দাঁড়াও 1 সেকেন্ড একটু দেখে নি। আচ্ছা, অঙ্ক কই? এই যে এটা নিচের বাস্তব সমস্যাগুলো ছবির মাধ্যমে সমাধান করো। হ্যাঁ কথা বলতেছি, এটা জিজ্ঞেস করতেছি। 111 হ্যাঁ, পেজ। এটা কত নম্বর পেজ দাঁড়াও দেখি। 111 হ্যাঁ 111 পেজ, 111। থ্যাংক ইউ। এটা কিভাবে চিত্রের মাধ্যমে সমাধান করব বলো তো। এই অঙ্কটা নরেন শুনতে পাচ্ছ? আবার বলেন। এই যে 1 নম্বর অঙ্কটা আমি চিত্রের মাধ্যমে কিভাবে সমাধান করব। এই যে 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? সাত দিয়ে ভাগ করলে 40 কেজি হয়। আর বলেন। কিন্তু এখানে কিন্তু ওইভাবে করলে হবে না, কারণ হচ্ছে এখানে বলেছে যে দেখো ছবির মাধ্যমে সমাধান করো, ছবির মাধ্যমে সমাধান করতে বলেছে, ঠিক আছে? জি। দাঁড়াও ভাই, ছবির মাধ্যমে। কেমনে করবো হ্যাঁ একটু বুঝাইলে ভালো হতো। হ্যাঁ ছবির দেখাচ্ছি, মধ্যে কেমনে করবো একটু বুঝাইলে ভালো হতো। হ্যাঁ দেখাচ্ছি। এটা কত নম্বর চ্যাপ্টার? চ্যাপ্টার 5 না? জি। আচ্ছা একটু দাঁড়াও এক second। বুঝতে পারেন। একটু দাঁড়াও। আচ্ছা এটা তোমাদের সামনের দিন দেখাই ইন্দ্রনীল, যে এটা কিভাবে চিত্রের মাধ্যমে করবা। সমস্যা হবে আচ্ছা, তোমাদের? আচ্ছা। তাহলে আজকে যতটুকু পড়লাম। আচ্ছা তোমার আমরা এটা মুখে মুখে করে বলো তো কত কেজি হবে। নওরিন বলো, 7 কেজি চালের দাম যদি 280 টাকা হয় তাহলে 1 কেজি চালের দাম কত? আগে প্রথমে এটা আমাকে বলো। 1 কেজি চালের দাম কত নওরিন? 40 টাকা। 40 কেজি। 40 কত? 40 টাকা হ্যাঁ কিভাবে করলা? ভাগ ভাগ করলে না করে। গুণ করলে? আচ্ছা তাহলে ভাগ 15 করে কেজি চালের দাম কত হবে? 600 টাকা। 600। গুণ করে 600 টাকা। হ্যাঁ আচ্ছা, আমরা এটা সামনের দিন তোমাদেরকে ছবির মাধ্যমে দেখাবো। আর আচ্ছা। পরবর্তীটা দেখো, এই যে ছাত্রাবাসে 50 জন ছাত্রের 15 দিনের খাদ্য মজুদ আছে, ওই পরিমাণ খাদ্যে 25 জন ছাত্রের কতদিন চলবে? আগে বলো 50 জন ছাত্রের 15 দিনের খাদ্য মজুদ আছে, তাহলে একজন ছাত্রের কতদিনের খাদ্য মজুদ আছে? স্যার বাড়ির কাছে দিয়ে দিবেন? না এটা আমি তোমাদেরকে সামনের দিন করে দিবো, আজকে আগে মুখে মুখে এমনি উত্তরগুলা জানতে চাচ্ছি তোমাদের কাছে। স্যার 50 750 খাদ্য মজুদ আছে 750 একজনের। দিনের খাদ্য মজুদ আছে, তাহলে 25 জনের কত দিনের আছে? এটা নরিন বলো, নরিন বলো 25 জনের তাহলে কত দিনের আছে? নরিন হ্যালো। যে আবার মানে আচ্ছা এই যে একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 15 দিনের খাদ্য মজুদ আছে, হ্যাঁ তাহলে একজন ছাত্রের কত দিনের খাদ্য মজুদ আছে আগে সেটা বের করো। একজন ছাত্রের কত দিনের খাদ্য মজুদ আছে? 750 দিনের খাদ্য মজুদ আছে। হ্যাঁ নরিন একটু বলুন দাঁড়াবেন। 15 দিয়ে ভাগ দিই। ভাগ স্যার কেন দিবা? 50 জন ছাত্রের যদি 15 দিনের খাদ্য মজুদ থাকে তাহলে একজন ছাত্রের কি ওই সমপরিমাণ খাবারটা অনেক দিন ধরে খাবে না?
আগের অঙ্কটাতে কি করলাম আমরা দেখো, এই যে একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 4 দিনের খাদ্য মজুদ আছে, তাহলে একজন ছাত্রের কতদিনের খাদ্য মজুদ আছে চিন্তা করে বলো তো। স্যার এগুলো তো 4 এর অঙ্ক স্যার, ওরা কি 1 থেকে 5 পর্যন্ত পড়ে নাই? জানি না, যাই হোক, হতে পারে, সমস্যা থাকতে পারে। নওরিন, আরে ভাই, নওরিন, জি এটা এই অঙ্কটা কি তুমি বুঝেছো? না। তাহলে তখন বলনি কেন? তখন তো বলতে হতো তাহলে, তাই না? তাছাড়া তো জি বোঝানো হবে না। তাহলে এটা আমি সামনের দিন তোমাদেরকে ভালো করে বুঝাবো, ঠিক আছে? আচ্ছা। আজকে এমনি অন্যগুলা সব আগের অঙ্কটা বুঝেছো? জি সমস্যা নাই তো? না। আর নাজিহার তো ইয়াতে সমস্যা, মাইকে প্রবলেম, ও দেখা যাক। নাজিয়া, তুমি তোমার মাইক স্পিকারের সমস্যাটা ঠিক করার চেষ্টা করো। তাহলে সবাই থাকো, ভালো থাকো, সামনের দিন আমি ওটা দেখিয়ে দিব নি, ঠিক আছে? বাস, ভালো থাকো সবাই। একটু চুপ থাকলে ভালো, একটু আজান দিচ্ছে। আচ্ছা, সবাই থাকো তাহলে, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।